হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আমরা আজকে ক্লাস নাম্বার 11 এসে উপস্থিত হয়েছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে যে ক্লাস আমাদের চ্যানেলে চলছে। তো আশা করব লাস্ট 10টা ক্লাস তোমরা খুব ভালো করে দেখেছো এবং সেখান থেকে অনেক কিছু শিখতেও পেরেছো। তো চলে আসি ডাইরেক্ট ক্লাসে, কোনো রকম কোনো টাইম নষ্ট না করে। দেখো, তোমরা কিন্তু টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। যে সমস্ত ক্লাস হয়ে যাচ্ছে তার কিন্তু আমরা পিডিএফ একমাত্র টেলিগ্রামেই প্রোভাইড করে থাকি। ওকে, তার সঙ্গে আমাদের অ্যাপেও তোমরা জয়েন হয়ে যাবে। অ্যাপে একটা তোমাদের জন্য বিরাট বড় সারপ্রাইজ আসছে। একদম 1 জানুয়ারি তোমাদের জন্য লঞ্চ হবে অনেক পরীক্ষার মক টেস্ট। তো সেটা একমাত্র তোমরা অ্যাপে দিতে পারবে। অ্যাপ ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশানেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে ডাইরেক্ট প্লে স্টোর থেকে। ওকে, চলে আসি আজকের ক্লাসের প্রথম অঙ্ক। যেরকম আমাদের সিলেবাস, সেরকম সিলেবাসকে ভিত্তি করে ক্লাস চলছে এবং লাস্ট দিন অবধি এই সিলেবাসকে ভিত্তি করেই ক্লাস চলবে। চলো দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, সিনুর কাছে দুটো সংখ্যা আছে এবং দুটি সংখ্যাই 29-এর থেকে বড়। খুব ভালো কথা। এছাড়াও এর গসাগু বলা হয়েছে 29 এবং লসাগু বলা হয়েছে 4147। তার মা তাকে এই সংখ্যা দুটোর সমষ্টি বের করতে বলেছিলেন। তাহলে আমার সমষ্টি বের করতে হবে, তাহলে করি। তাহলে দেখো, সিনুর কাছে দুটো সংখ্যা আছে। দুটো সংখ্যা কি আমি জানি না, এক্স এবং ওয়াই। বলেছে এই দুটো সংখ্যাই, এক্স এবং ওয়াই, এই দুটো সংখ্যাই 29-এর থেকে বড়, গ্রেটার দ্যান 29। এই ইনফরমেশনটা আমাকে দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, আমার কাছে বলা হয়েছে গসাগু মানে হচ্ছে এইচসিএফ বলা হয়েছে। আর কি বলা হয়েছে, এলসিএম বলা হয়েছে। তাহলে আমরা জানি দুটো সংখ্যার এইচসিএফ এবং এলসিএম সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। যখনই দুটো সংখ্যার ক্ষেত্রে এইচসিএফ বা এলসিএম বলা হয়েছে, আমার কাছে ইনফরমেশন এটাই দেবে যে এইচসিএফ ইন্টু এলসিএম ইজ ইকাল টু সংখ্যা দুটোর গুণফল, মানে এইচসিএফ ইন্টু এলসিএম ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এইচসিএফ ইন্টু এলসিএম কত না 29 ইন্টু 4147। তাহলে এক্স ইন্টু ওয়াইও হবে কি 29 ইন্টু 4147। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে একটি সংখ্যা 29 এবং অপর সংখ্যাটা 4147 বলতে পারি। কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো সংখ্যাই হচ্ছে 29 অপেক্ষা বড়, তাহলে এটা হবে না। তাহলে আমায় দেখতে হবে যে 29-এর মধ্যে কোনো ফ্যাক্টর লুকিয়ে নিই, কারণ এটা হচ্ছে প্রাইম নাম্বার। ওকে, কিন্তু 4147-এর মধ্যে ফ্যাক্টর আছে। সেটা কি দেখতে পাচ্ছি, 4147 কী দিয়ে বিভাজ্য, দেখো 4 আর 4-এ 8, 1 আর 7-এও হচ্ছে 8। তার মানে কি অল্টারনেট প্লেসে যে সংখ্যাগুলো বসে তাদের সাম হচ্ছে কি না ইকুয়াল। তার মানে অবশ্যই তার ডিফারেন্স কি 0। তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে পুরোপুরি ভাগ যায়, ডিভিসেবল বাই কি 11। তাহলে 11 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, 11 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 11 3 বার যাচ্ছে প্রথমে 33, 33 হচ্ছে 84। তাহলে 11 7 77, 11 7 77, 377 পড়ে থাকছে। তাহলে 377 একটা সংখ্যা হতে পারে। তাহলে 377 ইন্টু 11 লিখতে পারি 4147-কে। আর এই ইন্টু 11 পার্টটা যদি আমি 29-এর সঙ্গে গুণ করে দিই, তাহলে 29 ইন্টু 11 করলে কত হয়, 29 ইন্টু 11 করলে কত হয়। আমি দেখতে পাচ্ছি 11 দিয়ে গুণ করা খুবই সোজা। 2 আর 9-এর মধ্যে 9-কে আগে লিখে ফেলো। 9 আর 2-এর যোগফল কত 11, 11-র 1 লিখে ফেলো। 2-এর সঙ্গে 1 যোগ করে দাও 3, তাহলে 319। তাহলে 29 ইন্টু 11 কত হয়ে গেল 319। তার মানে এবার দেখো লিখতে পারি 29 ইন্টু 11-র জায়গায় 319 ইন্টু 377, 319 ইন্টু 377। তাহলে 29 ইন্টু 4147 মানেও যা, আর 319 ইন্টু 377 মানেও হচ্ছে তাই। ওকে, তাহলে আমি বুঝে গেলাম যে 29 আর 4147 যদি আমি দুটো সংখ্যা না বলতে পারি, তার জায়গায় আমি 319 আর 377 দুটো সংখ্যা বলতেই পারি। তাহলে এদের দুজনেই হচ্ছে দেখো 29 অপেক্ষা বৃহত্তম। তার মানে এই দুটো সংখ্যার যোগফলই হচ্ছে আমার কারেক্ট আনসার হবে। তাহলে দেখি দুটো সংখ্যার যোগফল কী হতে পারে। 9 7 16 6, 7 আর 1 8, 8 আর 1 9, আর হচ্ছে 3 আর 3 6। তার মানে 696। দেখতে পাচ্ছি অপশান ডি এর সঙ্গে ম্যাচ করে গেছে। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। অসাধারণ একটি প্রশ্ন, 2-3টে স্টার দিয়ে রাখো পরীক্ষায়, কিন্তু এলে ভুল করলে আর চলবে না। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। একটি কুচকাওয়াজে 32 জন সদস্যের একটি সেনা ব্যান্ডের পেছনে 616 সদস্যের একটি সেনাদল মার্চ করবে। খুব ভালো কথা। কুচকাওয়াজে কী হচ্ছে, প্রথম সারিতে আছে কি আছে সেনা, আর তার পেছনে যে সেনা ব্যান্ড। ওকে, বলা হয়েছে যে দুই দল একই সংখ্যক কলমে মিছিল করবে। মানে কি, যতগুলো কলম এখানে হবে প্রত্যেকটা কলম সংখ্যা কিন্তু সমান হবে, একই সংখ্যক কলমে মিছিল করবে। এই কথাটার মানেটা দেখিয়ে আমার বুঝে নিতে হবে। তার মানে হচ্ছে আমার নির্ণয় করতে হবে কি সর্বোচ্চ কত সংখ্যক কলমে তারা হাঁটতে পারে। তাহলে এমন আমার কলম সংখ্যা হবে, কলম সংখ্যাটা এমন হবে যেটা 32কেও পুরোপুরি ভাগ করে এবং 616কেও পুরোপুরি ভাগ করে। তার মানে নাথিং বাট 32 এবং
616 কি HCF, এদের HCF বা গসাকুই হবে আমার কারেক্ট আনসার। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে যেটা 32কেও পুরোপুরি ভাগ করে এবং 16কেও পুরোপুরি ভাগ করে এবং সব থেকে বড় সংখ্যা। তাহলে 10 কি আমি দেখতে পাচ্ছি 32কে ভাগ করে না, 10 32কে ভাগ করে না, তাহলে আনসার হতে পারে না। 12 কি 32কে ভাগ করে না, করতে পারে না। তাহলে 8 আর 16-র মধ্যে আনসার হবে। 32কে 8ও ভাগ করে, 16 পুরোপুরি ভাগ করে, খুব ভালো কথা। 616কে কি 8 ভাগ করে, দেখতে পাচ্ছি, দেখি তাহলে দেখতে পাচ্ছি 8 সাথে 56, আর এখানে দেখতে পাচ্ছি কত, 8 সাথে 56 দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখানে যাচ্ছে না তো, হ্যাঁ যাচ্ছে তো, 8 সাথে 56 আবার 77 ইন্টু 8, তাই তো বলবো, একদম ঠিক। তাহলে 77 ইন্টু 8 করলে হয় 616, তার মানে 8 আনসার হতে পারে, কিন্তু 16 কি আনসার হবে? দেখতে পাচ্ছি 8 দিয়ে ভাগ করার পর 616কে যখন আমি 8 দিয়ে ভাগ করছি, আমি ভাগফল কী পাচ্ছি 77। 77কে যদি 2 দিয়ে ভাগ যেত তাহলে আমি বলতাম যে এই পুরো সংখ্যাটা 16 দিয়েও ভাগ যেত, কিন্তু 77কে তো 2 দিয়ে ভাগ যায় না, তার মানে 16 দিয়ে 16কে ভাগ যাবে না, তার মানে আনসার কী হবে? অপশান বি, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8 হচ্ছে, তার মানে সবথেকে বড় কলম সংখ্যা কতগুলো হবে? 8টাই হবে। কারেক্ট আনসার হয়ে গেল 8। বোঝা গেল? ওটা খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট সংখ্যা, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি সিম্পলিফিকেশন। এখন সিম্পলিফিকেশন থেকে একটা অসাধারণ প্রশ্ন দেওয়া আছে, খুব ভালো করে বুঝবে। দেখো আমরা জানি বদমাশ রুল এবং সেখানে ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে ব্র্যাকেট আগে দেখতে পেয়েছি, ব্র্যাকেটের কাজ আগে করব। দেখো এখানে দেখতে পাচ্ছি এমন একটা ভগ্নাংশ আছে যেটাকে একটুখানি আমায় কী করতে হবে? কাজ করতে হবে। যখন এই ধরনের দেবে 1 - 2 এর 5, একে আর এলসিএম করে এরকমভাবে লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট করবে। ডাইরেক্ট কী করবে? দাদা 5-এর সঙ্গে 1 গুণ, এখানে গুণ করবে, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করবে, করলে 3, ব্যাস, তাহলে হয়ে গেল কত? 3-এর 5, তাহলে 1 প্লাস 3/3-এর 5। এবার এই 3/3-এর 5কে তুমি কী লিখবে? 3/3-এর 5কে তুমি একদম ডাইরেক্ট 3 কেটে দেবে, জাস্ট এই 5 উপরে উঠে যাবে, তার মানে 5 হয়ে যাবে কারেক্ট আনসার। ব্যাস, তাহলে এইটুকু পুরোটা লেখার দরকার নেই, গেলে মুখে মুখেই হবে, এবং মুখে ক্যালকুলেশন না করতে পারলে কিন্তু পরীক্ষা হলে টাইম বেশি যাবে। তাহলে 1 + 5 হয়ে গেল 6, তার মানে এই পুরো পার্টটা আলটিমেট 6 দিল। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক। এবার যে পার্টটা পড়ে রয়েছে সেখানে কোনো ব্র্যাকেট নেই, তার মানে এখানে ভাগের কাজ আগে হবে, ভাগ আর গুণ দেখতে পাচ্ছি। তাহলে ভাগের কাজ করার জন্য দেখতে পাচ্ছি 3 পূর্ণ 2-এর 3 এখানে, তাহলে 3 তিরিককে 9, 9-এর 2-এ কত? 11, তার মানে হচ্ছে এখানে 11/3 আছে, আর এখানে কত আছে না ভাগ আছে, 5 দুগুণে 10, 10 আর 1-এ 11/5। তাহলে যখন ভাগ হয় এই ওপরে যে দেখতে পাচ্ছি ভাগটাকে গুণ চিহ্ন ট্রান্সফার করে, আমরা ছোটোবেলায় কী শিখেছিলাম যে ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন ট্রান্সফার করি তাহলে পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 5-এর 11 হয়ে যায়, তাহলে এই 11 ক্যান্সেল আউট হয়ে যায়, 5-এর 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তুমি আর এখন বড় হয়ে গেছো, আর এই পার্টটা করবে না। তুমি যখনই দেখছো ডাইরেক্ট ভাগ করছি এবং ভাগের সময় দেখতে পাচ্ছি লব, দুজনকারই লব সেম আছে, তাহলে লবকে এখানেই ক্যান্সেল আউট করে দাও, আর পরের পরের ভগ্নাংশের হর হয়ে যাবে আগে লিখব, আর আগের আগের ভগ্নাংশের হরকে আমি ঠিক তার নিচে লিখে দেবো, তাহলে 5-এর 3 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবো আমি জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ইন্টু লিখে দাও 1-এর 4, ইন্টু লিখে দাও 6, তাহলে এবার 3 2-এর 6, 2 দুগুণে 4, 5-এর 2 মানে 2 পূর্ণ 1-এর 2 গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলো এর থেকে সোজাভাবে কিছু বোঝানো সম্ভব? বলবে না দাদা, একদমই নয়। নেক্সট প্রশ্নে চলে আসি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আবার একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন, কিন্তু এখানে অনেক রকম টুইস্ট আছে। যে কোনো একটা তোমাদের আমি কী দেবো না হোমওয়ার্ক দেবো, এটা আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের, ঠিক আছে? এটা তোমরা আমাকে করে বলবে যে এখানে কোন কাজটা আগে হবে। তোমরা জানো যে আগে ব্র্যাকেটের কাজ হয়, ব্র্যাকেটের মধ্যে আগে কার কাজ হয়? ব্র্যাকেটের মধ্যে আমায় দেখতে হবে যে বদমাশ রুল ফলো করছে কিনা। ওকে, তাহলে আমাকে সবসময় ব্র্যাকেটের কাজ আগে, তারপরে অফের কাজ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন, এই পুরো সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। দেখো নেক্সট প্রশ্ন আবার একটা সিম্পলিফিকেশনের প্রশ্ন, কিন্তু এখানে দারুণ একটা সুন্দর গল্প আছে। দেখো এখানেও ব্র্যাকেটের কাজ আগে করব। এই ব্র্যাকেটের মধ্যে কী দেওয়া আছে না 2 ইন্টু এইটুকু পার্ট লক্ষ্য করো, √441/2 তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি বলি যে √a হোল স্কোয়ার, সাপোজ √a হোল স্কোয়ার, √a হোল স্কোয়ার মানে যাতে √a ইন্টু √a, আর √a ইন্টু √a মানে হচ্ছে a, তার মানে আলটিমেট √a হোল স্কোয়ার করলে জাস্ট এই রুটটা কী হয়ে যাবে? ক্যান্সেল আউট, অমিট হয়ে যাবে, রুটটা আর থাকবে না। তাহলে এখানেও তো তাই, আমি যদি এই ভদ্রলোককে রুটের মধ্যে যে ভদ্রলোকটা আছে তাকে যদি a ধরে নিই, তার মানে এখানেও √a হোল স্কোয়ার আছে, তার মানে যদি আমি হোল স্কোয়ার করে দিই, মানে এই 2টাকে উঠিয়ে দিই, তাহলে আলটিমেট কী হবে? এই ভগ্নাংশের সাইনটা উঠে চলে যাবে, তার মানে শুধু পড়ে থাকবে 441/2, আর 441/2কে আমি লিখতে পারি 441/2। তাহলে বাইরে যে 2টি আছে সেটা কী আছে? গুণে আছে, তাহলে এই দুই কী হয়ে গেলো? ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে পুরো পার্টটার ভ্যালু কত হয়ে গেল? 441, নাথিং বাট 441। ওকে, এবার দেখো এখানে যেটা আছে দেখতে পাচ্ছি যে 82 আছে। আচ্ছা, এখানে কি আছে? এই পার্টটার মধ্যে কী দেখতে পাচ্ছি? 82 আছে, 21 আছে,
82, যেটা 82 দুবার আছে, 82 স্কোয়ার ইন্টু কি না 21 স্কোয়ার, আর ভাগ যে আছে তাকে গুণ চিহ্ন ট্রান্সফার করলে কী হয়, উল্টে যায়, ভগ্নাংশ হলে 1/441, বলো তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো 441 নিজে কি 21 স্কোয়ার, হ্যাঁ কি না, 441 কাজ স্কোয়ার, 21 স্কোয়ার না, বলো তো একদম ঠিক। তাহলে 21 স্কোয়ার তো ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইলো খালি 82 স্কোয়ার। তাহলে 82 স্কোয়ার আমি কী করে করবো, দেখো 82 স্কোয়ার তুমি এক লাইনে করতে পারো, কোনো রকম কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। আমরা আগেও বলেছি যে কোনো সংখ্যা স্কোয়ার করার জন্য আমাকে শুধু দেখতে হবে যে এই সংখ্যাটি একক স্থানীয় সংখ্যা কে বসেছে, 2, তাহলে 2 স্কোয়ার করলে কী হবে 4, 2-এর সঙ্গে 8 গুণ করো, 8-এর সঙ্গে আরেকবার 2 গুণ করো, তাহলে যা হবে তার সঙ্গে 2 গুণ, তাহলে 2 8 16 দুগুণে 32, 32-এর 2 পড়ে রইলো, হাতে পড়ে রইলো কি 3, হাতে কী পড়ে আছে 3। তাহলে এবার দেখো 8 স্কোয়ার করলে কত 64, 64-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 67, ব্যাস বসিয়ে দাও, তাহলে 6724 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এতটাই ইজি এবং এতটাই সহজে আমরা স্কোয়ার করতে পারি কোনো রকম কোনো ফর্মুলা ইউজ না করে। ওকে, চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 এবং 16 হলে চতুর্থ সংখ্যাটি কত হবে? অসাধারণ একটি প্রশ্ন। ক্রমিক সমানুপাতি মানে কী বোঝা হয়? দেখো 4টে সংখ্যা বলেছে, আমি বললাম এ বি সি আর ডি, এটা ক্রমিক সমানুপাতিক। এর মানে কি? এর মানে হচ্ছে এ এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে সি এর তাই রেশিও, সি এর সঙ্গে ডি এরও তাই রেশিও। তাহলে আমি বলতে পারি যে এই প্রত্যেকটা রেশিওর ভ্যালু সমান। তাহলে আমরা জানি এ রেশিও বি মানে হচ্ছে এ বাই বি, আর বি রেশিও সি মানে বি বাই সি, আর সি রেশিও ডি মানে সি বাই ডি। তার মানে হচ্ছে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্রমিক সমানুপাতির ব্যাখ্যা। ওকে, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 4টে সংখ্যা ক্রমিক সমানুপাতি থাকলে আমি বলতে পারি কি এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। তাহলে এবার দেখো এই 4টে সংখ্যার মধ্যে কে বলে দিয়েছে আমার দুজনকার ভ্যালু, প্রথম এবং দ্বিতীয়। প্রথমকে 4, দ্বিতীয়কে 16। তাহলে 4 আর 16-এর মধ্যে রেশিও কত? 4/16 করলে কত হয়? 1/4। তাহলে আমরা কি জানি যে এ বাই বি সমান বি বাই সি, তাহলে আমি সিকে নির্ণয় করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে এ বাই বি মানে হচ্ছে 4/16 মানে 1/4 ইজিক্যাল টু বি বাই সি মানে 16/c, হ্যাঁ কি না, বলবো একদম ঠিক। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে আমি সি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 4 16 64। তাহলে সি এর ভ্যালু এবার পেয়ে গেছি। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেছি যখন, এবার ডি এর ভ্যালুও পেয়ে যাবো। ডি এর ভ্যালু কী করে পাবো? আবার সেম গল্প, যে বি এর সঙ্গে সি এর যা রেশিও, সি এর সঙ্গে ডি এর তাই রেশিও। তাহলে বি এর সঙ্গে সি এর রেশিও কি 16:64, মানে এখানেও 4 16 64 মানে 1/4। তাহলে 16/64 মানে কী বলবো? 1/4 ইজিক্যাল টু সি বাই ডি মানে 64/d, বলবো একদম ঠিক। তাহলে 16, এখানে 4, কাটাকুটি হলে কত বলবো না ডি ইজিক্যাল টু 64 × 4 মানে 4 4 16 6, 4 4 6 24 এর আগে 25, 256, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ডি এর ভ্যালু পেয়ে গেলাম 256 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশান সি। এটা হচ্ছে ব্যাখ্যা, আমি এটা বললাম সেটা হচ্ছে ব্যাখ্যা। এবার সেকেন্ডে অঙ্কটা প্রশ্ন সলিউশন কী করে করবো? সেকেন্ডে সলিউশনটা করার জন্য আমায় কী ভাবতে হবে? দেখো খুব ভালো করে বুঝবে, একদম এক লাইনে গল্প শেষ হবে। আমরা কি জানি না এ এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে সি এর তাই রেশিও, আর সি এর সঙ্গে ডি এরও তাই রেশিও। তাহলে এ এর সঙ্গে বি কি দেখতে পাচ্ছি, কী গল্প হয়েছে না এ থেকে বি যাওয়ার জন্য আমার 4 গুণ করতে হয়েছে। 4 × 4 করলে 16 হয়, বলো একদম ঠিক। তাহলে বি থেকে আমি যখন সিতে যাব তখন আমাকে 4 গুণ করতে হবে, তাহলে × 4 করলে কত হবে? 64। এবার দেখো সি থেকে যখন ডিতে যাব তখন × 4 করতে হবে, তাহলে বলো 64 × 4 করলে কত হয়? 4 4 16 6, 4 4 24 এর আগে 25, 256 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান সি। তাহলে এতটাই ইজি এই প্রশ্নটা সলিউশন করা। জাস্ট আমাকে মনে রাখতে হবে যে পেছনের রহস্যটা কী আছে। যদি গল্প মাথায় থাকে তাহলে প্রশ্নের আনসার করতে বেশিক্ষণ সময় লাগে না। ওকে, নেক্সট প্রশ্ন। রাধিকা একটি ব্যাংকের ক্যাশিয়ারকে তার 1845 টাকা মূল্যের চেকের পরিবর্তে মুদ্রা পাওয়ার জন্য অনুরোধ করেছিল। আচ্ছা, মুদ্রা পাওয়ার জন্য মানে তাকে বলেছিল দাদা আমাকে চেক দেবেন না, আমাকে টাকা দিন, ঠিক আছে। ক্যাশিয়ার কী করলো, তাকে 3:5:7 অনুপাতে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার মুদ্রা সম্বলিত একটি প্যাকেট দিয়েছিল। খুব ভালো কথা। তাহলে আমাকে বললো যে 5 টাকার মুদ্রা দিচ্ছি রাধিকা তোমাকে, আর কীটা দিচ্ছি, আর 10 টাকার মুদ্রা দিচ্ছি, আর 20 টাকার মুদ্রা দিচ্ছি। আমাদের ব্যাংকে গেলে আমার জিজ্ঞাসা করে দাদা কী ডিনোমিনেশনের নোট নেবেন। এটাই আমরা বলে থাকি যে 5 10 20, বা এখন আমরা বলে থাকি 100 500 বা 200 নোট দিন। সেরকম সে তখন বলেছিল যে 5 টাকার নোট, 10 টাকার নোট, আমি 20 টাকার নোট দিয়েছি। 5 টাকার নোট আর 10 টাকার নোট আর 20 টাকার নোটের রেশিও বলে দিয়েছিল যে 3:5:7 অনুপাত দিচ্ছি। মানে যদি আমি 5 টাকার নোট 3টে দিই তাহলে আমি 5 টাকার কত ভ্যালু পেলাম? 15 টাকা পেলাম। 10 টাকার নোট যদি 5টা দিই তাহলে কত ভ্যালু পেলাম? 50 টাকা পেলাম। আর এখানে 20 আর সাথে গুণফল করলেও 140, তাহলে 140 টাকা পেলাম, যেটা 20 টাকার নোটের
ভ্যালু। ওকে, তাহলে আলটিমেট টোটাল কত পেলাম আমি? অর্থাৎ 15 এখানে হচ্ছে কত 190 প্লাস 15 মানে হচ্ছে 205 টাকা পেয়েছি আমি। আর এই 205ই হচ্ছে টোটাল এখানে বলা হয়েছে কত 1845-এর সঙ্গে সমান। তাহলে আমার নির্ণয় করতে হবে কি না, তার দ্বারা প্রাপ্ত সবচেয়ে ছোটো মুদ্রার মূল্য কত। সব থেকে ছোটো মুদ্রাকে 5, আর সেখান থেকে আমি কত পেয়েছি 15 পেয়েছি। তাহলে 15 ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 1845, 205-এর ভ্যালু হচ্ছে 1845, তাহলে 15-র ভ্যালু কত? তাহলে 1845/205 ইন্টু 15। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কাটাকুটি হচ্ছে 15 এখানে 1কে 15, 5 দিয়ে, সরি 15 দিয়ে পুরোপুরি যাচ্ছে না, 5 দিয়ে হচ্ছে 5 3 15, 5কে দিয়ে এখানে 5 4 20, 5 1 5। আচ্ছা, কাটাকুটি এখানেও যাচ্ছে। এখানে আমি এরকম কাটাকুটি করে ভুল করলাম, এটা কোনো দরকার নেই। দেখো খুব সহজে আমি বলতে পারি যে 205 এখানে পুরোপুরি চলে যাচ্ছে 9 দিয়ে, 9 5 45, 9 2 18, তাহলে 15 9 কত? 15 9 হচ্ছে আমার 135। হ্যাঁ কি না বলুন? একদম ঠিক। তার মানে অপশান বি হয়ে গেল আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে, একটি বাক্সে কলম, পেন্সিল এবং রবারের অনুপাত 3:2:1। যদি প্রতিটি কলম, পেন্সিল এবং রবারের দাম যথাক্রমে 3 টাকা, 2 টাকা এবং 2 টাকা হয়, তাহলে বাক্সে ব্যয় করা পরিমাণ হচ্ছে 795 টাকা। তাহলে বাক্সে কলমের সংখ্যা নির্ণয় করো। অসাধারণ একটা প্রশ্ন, একই কনসেপ্ট, হোমওয়ার্ক রইল। এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে বলবে, না পারলে আমি অবশ্যই অ্যাড করে দেবো পরের দিনের কোশ্চেনে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আমার টাইম অ্যান্ড ওয়ার্কের উপর কনসেপ্ট, যেখানে কী বলা হয়েছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিন ও 15 দিনে করতে পারে। তাহলে এ করতে পারছে 20 দিনে, বি করতে পারছে কত 15 দিনে। ওকে, এবার কি বলা হলো, তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। খুব ভালো কথা। তাহলে আগে দেখি যে টোটাল কাজ কত, 20 আর 15 এলসিএম কত 60। তাহলে 60 যদি টোটাল ওয়ার্ক হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত 60/20 3, আর বি এর এফিসিয়েন্সি 60/15 4 হয়ে গেল। এবার কি বলা হলো, তারা 6 দিন একসাথে কাজ করেছে। তারা 3 + 4 7 ইউনিট কাজ করে তারা একদিনে। তাহলে 6 দিনে কত ইউনিট করবে? 42 ইউনিট। বলবো একদম ঠিক। তাহলে রিমেনিং ওয়ার্ক কত ওয়ার্ক পড়ে আছে? তাহলে 60 - 42, দ্যাট ইজ হচ্ছে 18 ইউনিট। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে এই 18 ইউনিট ওয়ার্ক কী হয়েছে না, এবার দেখতে পাচ্ছি যে 6 দিন পরে একসাথে কাজ করবার বি এর পরিবর্তে সি যোগদান করেছে এবং কাজ তারপর 4 দিনে কাজ শেষ হয়ে গেছে। 4 দিনে কাজ শেষ হয়ে গেছে। তাহলে এই 18 ইউনিট কাজের মধ্যে দেখতে পাচ্ছি এর 4 দিনের কাজ জড়িয়ে আছে এবং সি এরও 4 দিনের কাজ জড়িয়ে আছে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। বি চলে গেছে। তাহলে এর 4 দিনের কাজ কত? এ 3 ইউনিট করে একদিনে, তাহলে 4 দিনে করবে 12 ইউনিট কাজ। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে বাকি 6 ইউনিট কাজ করেছে কে? সি। বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সি একা কাজটি কতদিনে করতে পারবে? তাহলে সি 60 ইউনিট কাজ কতদিনে করতে পারবে? তাহলে দেখতে পাচ্ছি সি এখানে 6 ইউনিট কাজ করছে। 6 ইউনিট কাজ করছে কত দিনে না দাদা? 4 দিনে। তাহলে সি 6 ইউনিট কাজ করে, সি করছে 6 ইউনিট কাজ কত দিনে? 4 দিনে। তাহলে সিকে যদি 60 ইউনিট করতে হয়, তাহলে 10 গুণ কাজ করতে হচ্ছে। তাহলে সময় লাগবে কত দিন? কত গুণ? 10 গুণ। তার মানে 40 দিন সময় লাগবে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এতটাই ইজি প্রশ্নটা, এত সহজে প্রশ্নটা সলিউশন করা যায়। শুধু আমায় কী মনে রাখতে হবে না, প্রশ্নটার মধ্যে রহস্য কী লুকিয়ে আছে আর প্রশ্নটা বলতে কী চেয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কী বলা হয়েছে? এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 9 ও 12 দিনে করতে পারে। খুব ভালো কথা। তাহলে লিখে ফেলি আগে। এ করছে কত দিনে? 24 দিনে। বি করছে কত দিনে? 9 দিনে। আর সি করছে কত দিনে দাদা? 12 দিনে। খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি এদের টোটাল এখান থেকে এলসিএম করলে টোটাল ওয়ার্ক পাবো 24, 9, 12 এলসিএম কত? 36। একদম সরি, 36 না 72। তাহলে 72 ইউনিট ওয়ার্ক এ করছে 24 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, 72/24। এখানে দেখতে পাচ্ছি 72/9, 8 বি এর এফিসিয়েন্সি। সির এফিসিয়েন্সি কত? 6, 12 6 72। বোঝা গেল? একদম ঠিক। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হয়। খুব ভালো কথা। তাহলে বি আর সি এখানে শুরু করছে। তাহলে 8 আর 6 14 ইউনিট কাজ হচ্ছে একদিনে। তারা 3 দিন কাজ করেছে, 14 × 3 42 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক হয়ে যাচ্ছে আমার 72 - 42, 30 ইউনিট। হ্যাঁ কি না হলো? একদম ঠিক। তাহলে এ বাকি কাজ কত দিনে শেষ করবে? তাহলে এর এফিসিয়েন্সি জানি 3 আর টোটাল ওয়ার্ক পড়ে যায় 30। তাহলে দিনের সংখ্যা কত? 30/3 10। তাহলে এ বাকি কাজ 10 দিনে শেষ করবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। একজন ব্যক্তি সকাল 8টায় কে শহর ছাড়ে এবং দুপুর 1টায় এম শহরে পৌঁছায়। দারুণ একটা প্রশ্ন এবং কনসেপ্ট লুকিয়ে আছে একটা দারুণ। এই প্রশ্নটার দুটো পার্ট হয়, দুটো রূপ হয়। একটা হচ্ছে, ভালো করে বোঝো যে এখানে দুটো জায়গা আছে, ঠিক আছে, দুটো শহর আছে। একটা হচ্ছে কে শহর আর একটা শহর হচ্ছে এম শহর। ওকে, বলা হলো
যে কে শহর থেকে একজন ব্যক্তি সকাল 8টায় রওনা হলো আর দুপুর 1টায় সে এম শহরে পৌঁছালো। তাহলে কে থেকে এমের মধ্যে ডিস্টেন্স আমি জানি না, আমি ডি ধরলাম ডিস্টেন্স, ডি ডিস্টেন্স হচ্ছে। তাহলে প্রথম ব্যক্তি যে কে থেকে এমের দিকে যাচ্ছে সে কত ঘন্টায় পৌঁছেছে না, সে দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে দুপুর 1টা, মানে টোটাল সে নিয়েছে 5 ঘন্টা টাইম। কত ঘন্টা টাইম? 5 আওয়ার্স টাইম নিয়েছে। বুঝে গেছে? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। দাঁড়াও, তাহলে সে কত ঘন্টা টাইম নিল না 5 ঘন্টা টাইম নিল। একদম ঠিক। তাহলে সে 5 ঘন্টায় যদি ডি ডিস্টেন্স যায় তাহলে প্রথম ব্যক্তির স্পিড কত? স্পিড সমান আমি জানি কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডি বাই 5 হয়ে যাচ্ছে তার স্পিড, প্রথম ব্যক্তির স্পিড। ওকে, এবার কি দেখলাম যে দ্বিতীয় ব্যক্তি এম শহরে দুপুর 12টায় ছাড়ে। এই যে কথাটা, এই কথাটা থেকেই প্রশ্ন শুরু হচ্ছে। যদি এই দ্বিতীয় ব্যক্তি এম শহর থেকে দুপুর 12টায় না ছেড়ে সকাল 8টাতেই ছাড়তো তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই দুপুর 12টায় ছাড়ার জন্য প্রথম ব্যক্তি কিছুটা পথ এগিয়ে গেছে। কতটা পথ এগিয়ে গেছে? টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, তার স্পিড হচ্ছে ডি বাই 5। তাহলে 8টা থেকে 12টা মানে 4 ঘন্টায় সে কিছুটা পথ এগিয়েছে। 4 ঘন্টায় সে কতটা পথ যাবে? স্পিড ইন্টু টাইম, তাহলে ডি বাই 5 ইন্টু 4, তার মানে 4 ডি বাই 5 সে চলে গেছে, মানে হচ্ছে 5 ভাগের 4 ভাগ চলে গেছে। তাহলে পড়ে আছে কত ভাগ? আর এখানে ধরো পৌঁছে গেছে, আর পড়ে আছে কত ভাগ না ডি বাই 5 ভাগ পড়ে আছে। 5 ভাগের মধ্যে 4 ভাগ চলে গেলে আর 1 ভাগ পড়ে থাকে, মানে ডি বাই 5 ভাগ পড়ে আছে। তাহলে প্রথম ব্যক্তি এখন এখানে পৌঁছে গেছে, এখানে। তখন দ্বিতীয় ব্যক্তি এম থেকে যাত্রা শুরু করছে। ওকে, তাহলে এবার গল্পটা হয়ে গেল যে এরকম একটা গল্প যে ডি বাই 5-এর একটা ডিস্টেন্স দুজনেই কভার করছে। এখান থেকে একজন ছাড়ছে দুপুর 12টায় আর এখান থেকে একজন ছাড়ছে দুপুর 12টায়। তাহলে যখনই দুজনকে মিট করার গল্প আসবে এবং দুজনকে একটা জায়গায় সে মিট করবে, তখন মনে রাখবো বিপরীত দিক থেকে আসার সময় মনে রাখবো দুজনকে একই সময় স্টার্ট করাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, দুজনকে একই সময় স্টার্ট করাতে হবে। এবং যেহেতু এখানে দ্বিতীয় ব্যক্তি পরে ছেড়েছে, তাই দ্বিতীয় ব্যক্তির সময়টাই আমাকে গ্রাহ্য করতে হবে। দ্বিতীয় ব্যক্তি কখন ছেড়েছে? তখন দুপুর 12টার সময়। তাহলে দুপুর 12টার সময় প্রথম ব্যক্তি কোথায় এসে পৌঁছেছে? টোটাল ডিস্টেন্সের মধ্যে সে 4 ডি বাই 5 চলে গেছে, সে 4 ভাগ চলে গেছে 5 ভাগের মধ্যে। তাহলে সে 1 ভাগ ডিস্টেন্স আর কভার করবে, তাহলে এই 1 ভাগ ডিস্টেন্স এখন দুজনকেই কভার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? এগুলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ব্যক্তি এম শহর থেকে 12টায় ছাড়ে এবং সন্ধ্যে 7টায় পৌঁছায়। তাহলে এই ইনফরমেশান থেকে আমি কী পাবো না দ্বিতীয় ব্যক্তির টাইম পাবো এবং সেখান থেকে স্পিড পাবো। দ্বিতীয় ব্যক্তি দুপুর 12টায় ছাড়ছে, সন্ধ্যে 7টায় পৌঁছে। তাহলে কত এখানে এদের মধ্যে সময়ের গ্যাপ কত? 12টা থেকে 7টার মধ্যে 7 ঘন্টার গ্যাপ। তাহলে ডি ডিস্টেন্সে 7 ঘন্টা যায়, তাহলে স্পিড কত না ডি বাই 7। তাহলে দ্বিতীয় ব্যক্তির স্পিডও পেয়ে গেলাম ডি বাই 7। এবার আমাকে নির্ণয় করতে পারে কখন দেখা হবে, তার মানে মিটিং টাইম। আর মিটিং টাইম সবসময় কী হয়? খুব ভালো করে মনে রাখবে, মিটিং টাইম ইজ ইকুয়াল টু তাদের মধ্যে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। আর ডিস্টেন্স কি? ডি বাই 5। রিলেটিভ স্পিড কত? তাদের স্পিডের যোগফল, কারণ এরা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। তাহলে স্পিডের যোগফল কত? একজনকার স্পিড ডি বাই 5 আর একজনকার স্পিড হচ্ছে ডি বাই 7। ঠিক আছে, তাহলে দেখো ডি এর আর কোনো দরকার নেই, ডি এখানে আর ডি এখান থেকে কমন চলে গেছে, ডি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট পড়ে রইল কি না এখানে দেখো 1-এর 5 আছে, তাহলে 1-এর 5 ইন্টু এই নিচে দুজন পড়ে আছে তাদের গুণফল, তাহলে 5 ইন্টু 7 আর নিচে কী হয়ে গেল 5 প্লাস 7 মানে হচ্ছে 12। তাহলে 5 প্লাস 5 ক্যান্সেল আউট হয়ে গেল, মানে 7-এর 12। তাহলে 7-এর 12 সময় ঘন্টা, 7-এর 12 ঘন্টার সময় তারা মিট করবে। আর 7-এর 12 ঘন্টা মানে 7-এর 12 ইন্টু 60 মানে হচ্ছে 12×5 = 60, মানে 35 মিনিট পরে তারা মিট করবে। এবার কখন থেকে 35 মিনিট পরে মিট করবে দাদা? না আমি তো তাদের আলটিমেট 12টা এসে স্থির করে এনেছি। 12টার সময় সেকেন্ড ব্যক্তিও ছাড়ছে এখান থেকে, আর 12টার সময় প্রথম ব্যক্তিও এখান থেকে ছাড়ছে। তাহলে 12টার পর থেকে 35 মিনিট, তার মানে 12টা 35 মিনিট, দুপুর 12টা 35 মিনিটে তারা মিট করবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অসাধারণ একটা প্রশ্ন, 4 থেকে 5টা স্টার দিয়ে রাখো। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে তাহলে এরপর থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর কখনো ভুল হবে না। ওকে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে এই প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে, আন্না সকাল 5:20 শহর বি থেকে এ শহরের উদ্দেশ্যে রওনা হলো। খুব ভালো কথা। কখন রওনা হয়েছে না সকাল 5:20, 5:20 AM। ওকে, খুব ভালো কথা। এবার কি হলো না বি শহর থেকে কোথায় যাচ্ছে? এ শহরের দিকে।
সে কী করলো না 2 ঘন্টা 15 মিনিটের জন্য 80 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করলো। খুব ভালো কথা। তাহলে 2 ঘন্টা 15 মিনিট, তাহলে 2 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে কত না 20 প্লাস 15 হচ্ছে 35, আর 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, মানে 7:35 AM-এ সেখানে এসে পৌঁছলো। সাপোজ সেটা ধরলাম পি একটা স্থান। তাহলে আলটিমেট কতটা ডিস্টেন্সে গেছে 2 ঘন্টা 15 মিনিটে? তাহলে আমি জানি ডিস্টেন্স সমান কী হয়, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড আমি দেখতে পাচ্ছি 80, আর 2 ঘন্টা 15 মিনিট সমান কত ঘন্টা? 15 মিনিটকে ঘন্টায় ট্রান্সফার করলে 15/60 মানে 1/4, তার মানে 2 পূর্ণ 1/4, আর 2 পূর্ণ 1/4কে আমি কি লিখতে পারি? 4 দুগুণে 8 আর 1 9, 9/4 লিখতে পারি। বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি 2 পূর্ণ 1/4কে কী লিখে দিলাম? 9/4 লিখে দিলাম। 4 এখানে 20, তাহলে 20 9 কত? 180। তাহলে 180 কিলোমিটার সে অলরেডি চলে গেছে। টোটাল ডিস্টেন্স এবার কী বলা হলো না, এরপরে গতি কমিয়ে সে 60 কিমি পার ঘন্টা করা হয়। যদি দুটি শহরের মধ্যে দূরত্ব 350 কিমি হয়, তাহলে আন্না কত সময় এই নগরীতে পৌঁছেছিল? তাহলে 7:35 মিনিটে সে এই পি স্থানে, তাহলে পি স্থান থেকে এখনও এ স্থানে যেতে হবে। টোটাল ডিস্টেন্স বলা হয়েছে 350, 180 চলে গেছে, তার মানে পড়ে আছে কত? 170। 350 মাইনাস 180, তাহলে 170 কিমি ডিস্টেন্স সে 60 কিমি পার ঘন্টা বেগে গেছে। তাহলে কত টাইম নিয়েছে? তাহলে 170/60 ডিস্টেন্স বাই স্পিড, তার মানে হচ্ছে 17/6। 17/6 মানে কত? 6 দুগুণে 12, 2 পূর্ণ 5/6, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। আর 5/6 মানে কত মিনিট? তাকে 60 দিয়ে গুণ করে দাও, তার মানে হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 2 ঘন্টা 50 মিনিট তার সময় লেগেছে 7:35 পরে। তাহলে আমার নির্ণয় করতে হবে টোটাল কত টাইম লেগেছে, কোন সময় সে পৌঁছেছে। বলো তাহলে কোন সময় পৌঁছেছে? তাহলে দাদা 7:35 সে পি স্থানে ছিল, তাহলে এই 7:35 থেকে আরও তার সময় লেগেছে 2 ঘন্টা কত না 50 মিনিট। 50 মিনিট বলে একদম ঠিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি 50 আর 35, তাহলে 35-এর সঙ্গে কত যোগ করলে 60 হয়ে যায়? 35-এর সঙ্গে আর 25 যোগ করলে 60 হয়ে যায়। তাহলে আরও 25 এখানে এক্সট্রা পড়ে আছে, তার মানে আলটিমেট 25 মিনিট পড়ে রইলো এক্সট্রা। আর এই যে 35 আর 25 যোগ করে 60 হলো, মানে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা এদের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 7টা 2টো 9টা, 9 আর 1 10, তাহলে 10:25 মিনিট মানে 10:25 AM-এ তারা কী করবে না, সে তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাবে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলো বোঝা গেছে? বলবে দাদা এর থেকে সহজভাবে বোঝানো সম্ভবই নয়। না বুঝতে পারলে আমায় কমেন্টে জানাবে, আমি আবার বোঝাবো। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এই পার্টিকুলার প্রশ্নটা আমি তোমাদের আগে করেই দিয়েছি, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। ওকে, চলো 14 নম্বর প্রশ্ন। বলছে 7টি সংখ্যার গড় বলা হয়েছে 160, একটি সংখ্যা সরিয়ে নিলে গড় একই থাকে, তাহলে অপসারিত সংখ্যাটি নির্ণয় করতে হবে। সবসময় মনে রাখবো যখন এই ধরনের প্রশ্ন আসবে আমায় দেখতে হবে যে গড় চেঞ্জ হয়েছে না হয়নি। যদি গড় না চেঞ্জ হয়ে থাকে তাহলে মনে রাখবো যে যেটা সরিয়ে নেওয়া হয়েছে সেও কিন্তু 160ই নিয়ে গেছে। ঠিক আছে, যাকে সরিয়ে নেওয়া হয়েছে সে কিন্তু 160ই সরিয়ে নিয়ে গেছে, তার থেকে বেশি কিন্তু নিয়ে যায়নি। যদি বেশি নিয়ে যেত তাহলে গড় কমতো, যদি কম নিয়ে যেত তাহলে গড় বাড়তো। গড় সেম আছে, মানে যে গেছে সে 160ই নিয়ে গেছে। অপশান ডি কারেক্ট আনসার, কোনো অঙ্ক করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 15, একজন ব্যক্তি তার বেতনের 60% গৃহস্থলীর খরচ, তার বেতনের 20% ভাড়ায় এবং অবশিষ্ট বেতনের 80% একটি ট্রাস্টে দান করে। তাহলে যেখান থেকে অবশিষ্ট শুরু হবে সেখান থেকে অঙ্ক শুরু হবে। 60% সে কী করেছে? গৃহস্থলীতে খরচা করেছে, 20% সে ভাড়ায় করেছে। তাহলে 60 + 20 টোটাল সে 80% খরচা করে ফেলেছে, এখানে কোনো অবশিষ্ট ছিল না। এরপর থেকে অবশিষ্টের গল্প এসছে। তাহলে 80% যদি সে খরচা করে ফেলে থাকে তাহলে অবশিষ্ট কত না 20%। এই 20%-এর 80% সে আবার ট্রাস্টে দান করেছে। তাহলে তারপরেও দেখছি তার 20,000 টাকা বাকি থাকছে, মানে 20,000 টাকা সেভিং। তাহলে আলটিমেট 20%-এর যেটা সে 20% পড়ে আছে তার 80% সে দান করেছে। তাহলে 20%-এর ওপর আবার 20% সে কী করেছে? পকেটে রেখে দিয়েছে। তাহলে এই 20-এর 20% মানে আলটিমেট 20-এর 20% মানে কত দাদা? 4%। সেই 4% তার পকেটে পড়ে আছে এবং তার ভ্যালুই বলা আছে দাদা 20,000 টাকা। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 4 থেকে 20,000 মানে কত না 5,000 গুণ। তাহলে নির্ণয় করতে হবে কি তার বেতন কত, দ্যাট ইজ 100%। তাহলে 100%-এর ভ্যালু কী হবে না এর পেছনে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, তার মানে 5 লাখ। বলবো দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্য 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। তাহলে ধার্য মূল্য একটা ছিল,
সেটা আরও 40% বাড়িয়েছে। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি তাহলে বলতে পারো যেরকম যেটা 100 জিনিসটা ধার্য মূল্য আগে ছিল, যেটা 40% বাড়িয়েছে মানে 140 করেছে, তাহলে এটা নিউ ধার্য মূল্য। ওকে, এটা হচ্ছে নিউ ধার্য মূল্য, এটা হচ্ছে ওল্ড ধার্য মূল্য। এবার তুমি এটাকে কাটাকুটি করে 7/5 করতে পারো, বা তুমি এটাকে ভাবতে পারো, যদি তোমরা ভাবতে এখন সক্ষম হও, যে 40% মানে হচ্ছে কি, অর্থাৎ 20% মানে হচ্ছে 1/5, 20%-এর ফ্র্যাকশন হলো 1/5, তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে অর্থাৎ 2/5। হ্যাঁ কি না? তার মানে যেটা ওল্ড ধার্য মূল্য 5 ছিল, সেটা এখন 2 বাড়িয়ে 7 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে নিউ ধার্য মূল্য, এটা হচ্ছে ওল্ড ধার্য মূল্য। তাহলে এখান থেকেও তোমরা কাটাকুটি করে 20/7 140, 20/5 100 করতে পারো, আর ডাইরেক্ট নারে এটা লিখতে পারো। তাহলে যেটা তোমাদের এখন মাথায় আসছে তোমরা সেটা করবে। ওকে, সাধারণত আমার ক্লাস করার পর তোমরা 7/5 ডাইরেক্ট লিখলেই বেশি খুশি হব। ওকে, তাহলে 5-এর জিনিস এখন 7-এ বিক্রি করার কথা। তাহলে প্রকৃত ধার্য মূল্যে পণ্যটি বিক্রি করতে, তার মানে এরপর সে সিদ্ধান্ত নিল, না আমি আর এটাকে বাড়িয়ে ফেলেছি, এটাকে বাড়াবো না, আমি কি করব না, এই 5-এর জিনিস আমি এখন 7-এ না বিক্রি করে আমি 5-এই বিক্রি, মানে ওল্ড ধার্য মূল্যতেই বিক্রি করব। তাহলে তাকে ছাড় দিতে হবে। তাহলে কত শতাংশ ছাড় দিতে হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি 5 থেকে 7-এ পৌঁছেছি, মানে 2 বাড়িয়েছি, তাহলে আমাকে সেই 2 ছাড় দিতে হবে। তাহলে ডিসকাউন্ট কত দিতে হবে? 2। কিন্তু 2 যখন দেবো, সেই ডিসকাউন্টটা কার ওপর দেবো? সবসময় নতুন মার্ক প্রাইসের ওপর দেবো। নতুন মার্ক প্রাইস নিউ কত? 7। তার মানে 7-এ এখন 2 ছাড় দেবো, তাহলে কত পার্সেন্ট? না 200/7%। আর 200/7 মানে কত? তাহলে 7 দুগুণে 14, 7/8 56, তাহলে 28.47%। এবার এটা এই যে পার্টটা 28.47 করলাম, এটাও তোমরা 1 সেকেন্ডে করতে পারবে। সেটা কি? মনে রাখতে হবে একটাই কথা, যাতে একের সামনে এরকম ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান শিখেছি, সেরকম ফ্র্যাকশান থেকে আমাকে পার্সেন্টেজও শিখতে হবে। 1/7 এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 14.27%। 14.27%। এবার দেখো আমার এখানে কত দেখতে পাচ্ছি ফ্র্যাকশন? 2/7। তাহলে 2/7 মানে কি? তাহলে 2/7 ভ্যালু কত? তাহলে 2/7 ভ্যালু হচ্ছে দুগুণ হবে, তাহলে 14.2/7 দুগুণ হচ্ছে 28.47%। এতটাই ইজি, তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমাদের আমি এসএসসি জিডির জন্য একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করছি 1 তারিখ থেকে। ঠিক আছে, মাথায় একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, 1 তারিখ থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিনাটি তোমাদের করাবো, এবং সেখানে পার্সেন্টেজ চ্যাপ্টার বা রেশিও চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার তোমরা কিন্তু একদম মিস করবে না। 2 ঘন্টা করে ক্লাস করাবো দুটো চ্যাপ্টারের ওপরে, এবং একদম বেসিক রেশিও কমপ্লিট করাবো। ওকে, কমপ্লিট পার্সেন্টেজ তোমাদের শেখাবো একদম একটা ক্লাসেই। তো সেই ক্লাসটা মিস করবে না, তাহলে এই ধরনের কনসেপ্টগুলো একদম চুটকিতে ক্লিয়ার হবে তখন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, একটি ধাতুর মূল্য 445 টাকা থেকে 534 টাকা হয়েছে, তাহলে বৃদ্ধির শতাংশ নির্ণয় করা। একদম পাতি প্রশ্ন। সাধারণত আমি বলি যে এই ধরনের প্রশ্নগুলো রেশিও ধরে করা বেটার। 445 ছিল, সেটা বেড়ে 534 হয়েছে। ওকে, তাহলে আমার কতটা বৃদ্ধি হয়েছে? তাহলে আমি এখানে রেশিও করে নিতে পারি, বা আমি যদি রেশিও দেখতে পাচ্ছি রেশিও করতে পারছি না, আমি ডাইরেক্ট এদের ডিফারেন্স নির্ণয় করতে পারি। 445 থেকে 534, তাহলে দেখতে পাচ্ছি 9, আর এখানে হচ্ছে 8, তাহলে 89 আমার কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি সবসময় ইনিশিয়ালের ওপর হয়, তাহলে 89/445 × 100, তাহলে এটাই হচ্ছে আমার বৃদ্ধির পার্সেন্টেজ। তাহলে বৃদ্ধি পার্সেন্টেজ কত হয়েছে? এখানে দেখতে পাচ্ছি কত গুণ 5 9 45, 5 8 40 + 44, তাহলে 5 গুণ 5 20 হচ্ছে 100। তাহলে 20% আমার কী হয়েছে? ইনক্রিজ হয়েছে। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 অসাধারণ একটি প্রশ্ন, 3-4টে স্টার দিয়ে রাখো। কী বলা হয়েছে না, একজন দোকানদার তেলের মূল্য 40% দ্বারা ধার্য করে। ওকে, এবং একটি ত্রুটিপূর্ণ মেশিন ব্যবহার করে যা 15% কম পরিমাপ করে। তাহলে দুটো লাইনে দুটো গল্প বলা হলো। সে আগে জিনিসটার মূল্য 40% বাড়িয়ে ধার্য করলো। ওকে, এবং একটি ত্রুটিপূর্ণ মেশিন ব্যবহার করলো যেটাতে 15% কী করছে না, কম পরিমাপ করছে। আবার সে কী করছে? 32% ছাড় দিল। তাহলে তার ফাইনালি কত লাভ বা ক্ষতি হচ্ছে নির্ণয় করতে হবে। বেস্ট মেথড হচ্ছে রেশিও মেথড। খুব ভালো করে বুঝবে যে রেশিও মেথডে এই প্রশ্ন কী করে আমরা খুব সহজে করতে পারবো। বলো যে লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমার কী কী দরকার? দুটো জিনিস দরকার লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য। একটা হচ্ছে কস্ট প্রাইস, আর একটা হচ্ছে সেলিং প্রাইস। এসপি মাইনাস সিপি হয়ে গেল কি? লাভ, আর সিপি মাইনাস এসপি হচ্ছে কি? ক্ষতি। তাহলে এই দুটো জিনিস জানা থাকলে আমি সব করতে পারবো, লাভ ক্ষতি দুটো নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে শুধু একটা করে লাইন পড়বে, আর সেই লাইনটার ওপরে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কীভাবে নির্ণয় করবে খুব ভালো করে বুঝবে।
দেখো শুধু আমাকে এই কথাটা বলা থাকতো যে একজন দোকানদার তেলের মূল্য 40% দ্বারা ধার্য করেছে, তাহলে আমি যদি এইখানেই প্রশ্ন স্টপ করতাম তাহলে সিপি আর এসপির মধ্যে রেশিও কী হতো, তাহলে এখানেই প্রশ্ন স্টপ করলে আমি বলতাম যে 40% দ্বারা ধার্য করেছে মানে হচ্ছে 40% বাড়িয়ে জিনিসটার দাম রেখেছে, মানে যে জিনিসটার মূল্য ছিল 100 সেটা সে 140-এ বিক্রি করার কথা ভেবেছে। তাহলে এই লাইন থেকে আমি বুঝে গেলাম যে এখানে 100 যদি সিপি হয় তাহলে 140-এ সে কী করেছে, মার্ক প্রাইস করেছে, কোনো ছাড় দিচ্ছে না। আমার এখানেই প্রশ্নটা ধরো শেষ হয়ে গেছে, তাহলে আমি যেটা মার্ক প্রাইস সেটাই হয়ে যাবে কি সেলিং প্রাইস। ওকে, তাহলে আলটিমেট বুঝে গেলাম যে 100 আর 140-এর মধ্যে রেশিও আমি জানি, রেশিও করেও করতে পারি, বা আমি এখান থেকেও ভাবতে পারি যে 40% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত না, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5, তাহলে 5-এর জিনিস সে 2 বাড়িয়ে ধার্য করেছে মানে 7-এ বিক্রি করছে, হ্যাঁ কি না? তাহলে ডাইরেক্ট বলবো 100 আর 140 না লিখে আমি বলবো 5-এর জিনিস সে কতই বিক্রি করছে না 7-এ বিক্রি করছে। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট লাইনে চলে এসো। সে বলছে এবার এবং একটি ত্রুটিপূর্ণ মেশিন ব্যবহার করে যা 15% কম পরিমাপ করে। শুধু এইটুকু লাইন আছে যে একজন দোকানদার একটা ত্রুটিপূর্ণ মেশিন ব্যবহার করে যা 15% কম পরিমাপ করে, তাহলে তার লাভ বা ক্ষতি কত? তাহলে তখন আমি কি বলবো যে 15% কম পরিমাপ করছে, এবার বলো তো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। তাহলে 20 যদি পরিমাপ করার কথা ছিল, ধরো 20 ইউনিট পরিমাপ করার কথা, সে 3 ইউনিট কম পরিমাপ করছে, 15% কম, তার মানে 3 ইউনিট কম পরিমাপ করে। তাহলে 20 - 3 কত পরিমাপ করছে? 17 পরিমাপ করছে, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে যেটা ওয়েট করার কথা আর যেটা হচ্ছে ওয়েট করছে। মনে রাখবো যখন ওজনের ওপর কস্ট প্রাইস আর সেলিং প্রাইস নির্ণয় করতে হয়, যেটা সে ওজন করছে এখন, যেটা সে ওজন করছে সেটা হচ্ছে তার কি না, সেটা হচ্ছে তার সিপি। তাহলে 17 সে ওজন করছে, 17 হচ্ছে তার সিপি, কিন্তু 20 তার ওজন করার কথা ছিল, তার মানে সে 20 বলে বিক্রি করবে, তার মানে 20 হচ্ছে তার এসপি। তাহলে এখান থেকে সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম কি 17:20। এবার লাস্ট গল্প হচ্ছে দোকানদার 32% ছাড় দিচ্ছে। যদি সে শুধু 32% ছাড় দেয় তাহলে আমি কি বলবো না 32% ছাড় মানে 100 সে 32 ছাড় দিচ্ছে, হ্যাঁ কি না? তার মানে 100 যদি তার কস্ট প্রাইস হয় সে 32 কমে বিক্রি করছে, মানে 100 - 32 68 বিক্রি করছে। তাহলে এখান থেকে সেলিং প্রাইস কত? 68। তার মানে 100 জিনিস সে 68-তে বিক্রি করছে, বোঝা গেল? তাহলে 3টে রেশিও পেয়ে গেলাম। এবার যখন এদের ক্লাব করব, ক্লাব করার সময় মনে রাখবো ঠিক ওপর নিচে গুণ হয়, আর গুণ করার আগে যদি কাটাকুটি হয়, কাটাকুটি কিন্তু ক্রস হয়, এরকম ক্রস, এরকম ক্রস, এরকম ক্রস, এরকম ক্রস, এই ক্রসটা মাথায় রাখতে হবে। ক্রস কাটাকুটি সবসময় করব, পাশাপাশি নয়। ওকে, তাহলে এবার দেখো 20 এখানে দেখতে পাচ্ছি 5-এ 100, খুব ভালো কথা। 17 এখানে 4-এ 68, খুব ভালো কথা। এবার দেখো গুণ করে ফেলো, 5-5-এ কত? 25, উপর নিচে গুণ হবে, 4 সাথে কত? 28। তার মানে আলটিমেট আমি সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম 25:28। তার মানে 25 যে জিনিসটার ভ্যালু কস্ট প্রাইস সেটা সে 28 টাকায় বিক্রি করছে। তাহলে এখান থেকে প্রফিট আমি কী পাবো না 28 - 25 3। তাহলে 3 ইউনিটসের প্রফিট হচ্ছে, প্রফিট সবসময় কার ওপর হয়? সিপির ওপর হয়। তাহলে 3/25 ইন্টু 100 করলেই প্রফিট পার্সেন্টেজ, অ্যান্ড দ্যাট ইজ 12% হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে 12% তার লাভ হয়েছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। যদি অরুণের বেতন 50% হ্রাস পায় এবং পরবর্তীতে 50% বৃদ্ধি পায় তবে তার কত শতাংশ ক্ষতি হয়েছে? সবসময় মনে রাখবো যদি আমার সেম পার্সেন্টেজ বৃদ্ধি, আগেও বলেছি, আর সেম পার্সেন্টেজ হ্রাস হয়, টোটালের উপর এফেক্ট কত হয় না a - a স্কোয়ার বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে টোটালের ওপর এফেক্ট, এত পার্সেন্টেজ এফেক্ট হচ্ছে। আর a - a তো 0, তাহলে 0 মাইনাস সামথিং মানে - a স্কোয়ার বাই 100। তাহলে এটাই আমি ডাইরেক্ট বলে থাকি যে - a স্কোয়ার বাই 100 আমার কী হবে? এফেক্ট হবে। মাইনাস চিহ্ন মানে কি? ক্ষতি হবে। তাহলে a স্কোয়ার বাই 100 ক্ষতি মানে হচ্ছে 50 স্কোয়ার বাই 100, এত পার্সেন্টেজ তার ক্ষতি হচ্ছে। 50 স্কোয়ার মানে 2500 বাই 100 মানে 25% তার ক্ষতি হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? বলে দেয় জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 20, এক্সের ভ্যালু বলা হয়েছে 0.34777 চলছে। তাহলে এক্সের ভিন্ন মান নির্ণয় করো, মানে এক্সের ভগ্নাংশে আমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখেই বুঝতে পারছি যে একটা ডিজিট পরপর চলছে মানে হচ্ছে পৌনঃপুনিকের গল্প আছে। তাহলে আমি এক্সকে এরকম লিখতে পারি যে 0.34, তারপরে 7 এর পরে 8 7 7 না লিখে 7কে আমি মাথায় একটা বার অথবা
পুট কি দিয়ে আমি এখানে স্টপ করে দিতে পারি। এর মানে হচ্ছে 7 সংখ্যাটি বারবার ফিরে ফিরে আসছে। এবার এই সংখ্যাটাকেই যদি আমি আবৃত্তি দশমিক থেকে ভগ্নাংশে ট্রান্সফার করি তাহলে আমি কী লিখব? প্রথমে আগে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখব, দশমিক আর পৌনপণিক বাদ দিয়ে। এবার দেখব যে কার মাথায় পৌনপণিক নেই, 34-এর মাথায় পৌনপণিক নেই, 34 কী করে দেবো? বিয়োগ করে দেবো। বাই কী লিখব? যতগুলোর মাথায় পৌনপণিক আছে ততগুলোর নয়, একজনের মাথায় পৌনপণিক বা রেকারিং আছে তাহলে একটা নয়, আর বাকি দুজনকার মাথায় নেই তাহলে দুটো শূন্য হয়ে গেল। এবার দেখো কাটাকুটি হচ্ছে, এই বিয়োগ করে দাও, তাহলে 347 থেকে 34 বিয়োগ করলে দেখতে পাচ্ছি কত হচ্ছে? 313, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক, বাই 900। কাটাকুটি হচ্ছে, কাটাকুটিতে যাচ্ছে না, তাহলে 313/900 দেখতে পাচ্ছি কোথায় আছে? অপশান এ। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 আমি রেখেছি তোমাদের স্মৃতি একবার রোমন্থন করার জন্য, যে তোমার মনে আছে কি দেখার জন্য। দেখো আমি ডাইরেক্ট আনসার বলবো যে কত বছরে বলছে একটি অর্থ রাশির উপর সরল সুদ বার্ষিক 2.67% হারে মূলধনের সমান হবে। তার মানে সরল সুদ মূলধনের সমান, মানে যাহাই হবে প্রিন্সিপাল তাহাই হবে এসআই। মানে যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি আমি সুদও পাবো 100 টাকা, যেখানে রেট অফ পার্সেন্টেজ বলা হয়েছে 2.67%। আমাকে নির্ণয় করতে হবে টাইম। তাহলে যখন আমি দেখতে পাবো রেট অফ পার্সেন্টেজ বলা আছে, টাইম নির্ণয় করতে হবে, আমার কন্ডিশন দেওয়া আছে যেটাই প্রিন্সিপাল সেটাই হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। জাস্ট মনে রাখবো যে 2.67%কে আমি ফ্র্যাকশন ভাবে নির্ণয় করবো। তাহলে 2.67%কে ভগ্নাংশ করতে গেলে কী হয়? পার্সেন্ট থেকে ভগ্নাংশ করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে 7 দুগুণে 14, 14 6 কত? 20। তাহলে 20/7 একে 100 দিয়ে ভাগ করলে 20/700 হয়ে যাবে। তাহলে 20/700 হয়ে গেল আমার কি না রেট অফ পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু। আর আমি কী মনে রাখবো? যে যখন আমি রেট অফ পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেছি তখন আমার টাইম হয়ে যাবে কি জাস্ট এই ভগ্নাংশটার উল্টো ভগ্নাংশ বা অনন্যক। তাহলে 20/700 অনন্যক কি না 700/20, ব্যাস টাইম হয়ে গেল, পেয়ে গেলাম। তাহলে 2 35 70, তাহলে 35 বছর আমার টাইম লাগবে, 35 ইয়ার্স। এতটাই ইজি এই প্রশ্নটার সমাধান করা যদি আমার এই কন্ডিশনটা মনে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, এক নির্দিষ্ট রাশিতে বার্ষিক 12% সরল সুদে 5 বছরে অর্জিত সুদ বলা হয়েছে 6540, তাহলে বিনিয়োগের পরিমাণ কত? এই প্রশ্নটা আমরা সিম্পল ইন্টারেস্ট দিয়ে ভাববোই না, আমরা পার্সেন্টেজ দিয়ে ভাববো। যে 12% সুদ পাচ্ছি, 12% মানে 100/12 পাচ্ছি এক বছরে। 100 টাকা রাখলে আমি পাচ্ছি 12 টাকা এক বছরে। তাহলে প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান হয়, তাহলে 5 বছরে কত পাবো? 60 টাকা। তাহলে 60%, 100 টাকায় আমি 60 টাকা পাচ্ছি মানে 60% পাচ্ছি। তাহলে 60%-এর ভ্যালু কত বলা হয়েছে বাবা? 6540। হ্যাঁ কি না বলুন? একদম ঠিক। নির্ণয় করতে হবে বিনিয়োগের পরিমাণ মানে 100%-এর ভ্যালু, দ্যাটস ইট। তাহলে 6540/60 × 100 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। 20 3 60, 20 5 100, 3কে দিয়ে 3 2 6, 3 18 54, 2180, তাহলে 5 0 0, 5 18 90, 5 2 10, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে 10900 কোথায় আছে? অপশান ডি। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এই ছিল আমার আজকের পুরো 11 নম্বর সেটের টোটাল 22টা প্রশ্নের সলিউশন। 3টে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা করে আমাকে অবশ্যই জানাবে। ওকে, টাটা। চলো নেক্সট দিন আবার দেখা হবে। হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না, আশা করবো তোমরা সেটা অবশ্যই করবে। চলো নেক্সট দিন দেখা হচ্ছে।